দেখো তুল্য সংখ্যাটা অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের তুল্য সংখ্যা রয়েছে, ক্ষারের তুল্য সংখ্যা রয়েছে, ধাতু এবং অধাতুর তুল্য সংখ্যা রয়েছে, অক্সাইডের কথা বলো তাদেরও তুল্য সংখ্যা রয়েছে। তাহলে আসো আমরা প্রথমে তুল্য সংখ্যা দিয়ে কারকে বেশ তুল্য সংখ্যা দিয়ে শুরু করি। 1 নম্বর, দেখো ক্ষারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে প্রতিস্থাপনীয় OH মাইনাস আয়নের সংখ্যা অথবা গৃহীত H প্লাস আয়নের সংখ্যা। ভাইয়া একটু ফোকাস দাও এদিকে। কি বলেছি? প্রতিস্থাপনীয় প্রতিস্থাপনীয় OH আয়নের সংখ্যা, OH মাইনাস আয়নের সংখ্যা অথবা গৃহীত H প্লাস আয়নের সংখ্যা। ওকে, আমি এদেরকে লিখলাম। দেখো এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবা। মনে করো একটা কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড এই যৌগটার ক্ষেত্রে দেখো এখানে OH রয়েছে কয়টা? একটা OH রয়েছে, তার মানে এখানে একটা OH প্রতিস্থাপিত হতে পারবে। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তুল্য সংখ্যার মান কত? অবশ্যই 1। ঠিক আছে ভাই, গেল। আরেকটা যৌগ দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যৌগের ক্ষেত্রে দেখো এখানে প্রতিস্থাপনীয় OH মাইনাস আয়নের সংখ্যা কয়টা রয়েছে? অবশ্যই 2টা। তার মানে আমরা বলতে পারি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে কত? অবশ্যই 2। আশা করি বুঝতে পারছো। এছাড়াও কোশ্চেনে তোমাদেরকে বলে দেওয়া থাকে যে এক অম্লীয় কারক অথবা এক অম্লীয় কার, দ্বি অম্লীয় কার। মনে রাখবা, যদি তোমাকে কোশ্চেনে বলে যে এক অম্লীয় কার, তার মানে ওর তুল্য সংখ্যা 1। যদি তোমাকে বলে দ্বি অম্লীয় কার, তার মানে মনে রাখবো ওর তুল্য সংখ্যা 2। যদি তোমাকে কোশ্চেনে বলে ত্রি অম্লীয় কার, তাহলে ওই ক্ষেত্রে মনে রাখবা তুল্য সংখ্যাটা হচ্ছে 3। ওকে, আশা করি তোমরা ক্ষারকের তুল্য সংখ্যা নিয়ে আর কোনো ব্যাস লাগবে না। এবার আসো এসিডের ক্ষেত্রে। এসিডের ক্ষেত্রে এর তুল্য সংখ্যাটা হচ্ছে প্রতিস্থাপনীয় H প্লাস আয়নের সংখ্যা অথবা উপস্থিত হাইড্রোজেনের সংখ্যা। প্রতিস্থাপনীয় H প্লাস আয়নের সংখ্যা অথবা কি বলেছি? উপস্থিত হাইড্রোজেন আয়নের সংখ্যা। তাহলে এক্সাম্পল গুলো দেখো। সাপোজ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে হাইড্রোজেন রয়েছে কয়টা? একটা। তাহলে অবশ্যই তোমরা বলতে পারো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1। ভাইয়ারা ধৈর্য ধরে একটু ফোকাস দাও এদিকে। এরপরে আরেকটা এক্সাম্পল দেখো, সালফিউরিক অ্যাসিড। এর তুল্য সংখ্যা হচ্ছে কত? যেহেতু এখানে প্রতিস্থাপনীয় এস প্লাস এর সংখ্যা রয়েছে 2টা, তার মানে তার তুল্য সংখ্যা কত? 2। এর কিছু ব্যতিক্রম রয়েছে এই টপিক্সে। দেখো আরেকটা যোগ লিখি H3PO4। এখানে দেখো প্রতিস্থাপনীয় বা উপস্থিত হাইড্রোজেনের সংখ্যা কয়টা রয়েছে? এখানে 3টা। তার মানে অবশ্যই আমরা বলতে পারি এই যৌগের তুল্য সংখ্যা কত? 3। ভাইয়ারা দেখো আর কিছু দুইটা এক্সেপশনাল কিছু দুইটা যৌগ লিখতেছি। দেখো H3PO2, H3PO3। এই দুইটা যৌগের ক্ষেত্রে তুমি স্পেশালি একটু ফোকাস দাও। ভাইয়ারা তোমরা বলবা যে এখানে হাইড্রোজেন রয়েছে 3টা, এখানেও হাইড্রোজেন রয়েছে 3টি। তার মানে তোমরা অবশ্যই বলবা আমাদের নিয়ম অনুসারে যে প্রতিস্থাপনীয় H প্লাস আয়নের সংখ্যা বা উপস্থিত হাইড্রোজেন আয়নের সংখ্যা, তার মানে এই যৌগের ক্ষেত্রে তুল্য সংখ্যা 3, এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা 3। কিন্তু না ভাইয়ারা, এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 2, এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 1। কিভাবে 1 এবং 2 হয়েছে এবং এটার ক্ষেত্রে কেন 3 হয়েছে, এটা দেখার জন্য আমাদের স্ট্রাকচার রাখতে হবে। দেখো একটু এদের স্ট্রাকচার দিকে তাকাও। H3PO, H3PO এই যৌগটার ক্ষেত্রে দেখো এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে হাইড্রোজেন, সরি কেন্দ্রীয় মৌল হচ্ছে কি? ফসফরাস। যদি আমরা স্ট্রাকচারটা আঁকি, এখানে অক্সিজেন রয়েছে 4টা। দেখো আমি 4টা অক্সিজেন দিয়ে দিলাম। আর আমরা অবশ্যই জানি যে অক্সিজেনের ক্ষেত্রে দুজনই কত ভাইয়ারা?
অবশ্যই কত দুই, তার মানে ওর কয়টা হাত রয়েছে দুইটি। কিন্তু এই অক্সিজেনটা দেখো ফসফরাসের সাথে দুইটা হাত দ্বারাই বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। তার মানে এই অক্সিজেনের কোনো হাত খালি নেই। কিন্তু এই তিনটা অক্সিজেনের ক্ষেত্রে দেখো ওদের কি রয়েছে, একটা একটা হাত খালি রয়েছে, তার মানে একটা একটা হাইড্রোজেন তারা গ্রহণ করে নেবে। তাহলে দেখো এই যৌগের ক্ষেত্রে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা কয়টা? ভাইয়ারা অবশ্যই বুঝতে পারছো প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা কয়টা, কেন তিনটা। তার মানে আমরা বলতে পারি এই যৌগের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত? 3। H3PO3 এর ক্ষেত্রে দেখো যদি আমরা এটাকে তো স্ট্রাকচারটা কি কেমন দেখাই, কেন্দ্রীয় মৌল ফসফরাস দিলাম, অক্সিজেন তিনটা আছে, তিনটা অক্সিজেন দিলাম। কিন্তু দেখো এই যৌগের ক্ষেত্রে এই একটা অক্সিজেন তার দুইটা হাত ধরে ফসফরাসের সাথে আবদ্ধ হয়ে গেছে, তার মানে আর অক্সিজেন রয়েছে ওইটা দুইটা, দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনকে ধরবে, বাকি থাকবে একটা হাইড্রোজেন, আর এক হাইড্রোজেন আমরা এখানে দিয়ে দিব। তাহলে বলতে পারি দেখো এই যৌগের ক্ষেত্রে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা কয়টা? দুইটা, তার মানে H3PO3 ক্ষেত্রে তুল্য সংখ্যা কত? 2। বুঝতে পারছো ভাইয়া? আরেকটা যৌগ রয়েছে দেখো H3PO2 এর ক্ষেত্রে, এই যৌগটার ক্ষেত্রে দেখো একটু ফোকাস দাও ভাইয়া, ফসফরাস তার অক্সিজেন রয়েছে এখানে দেখো কয়টা? অক্সিজেন রয়েছে দুইটা, তার মানে আমি দুইটা অক্সিজেন দিয়ে দিলাম। ওকে, আর তো নেই। তার মানে দেখো এই অক্সিজেন তার দুইটা হাত দ্বারাই ফসফরাসের সাথে বন্ধনে আবদ্ধ রয়েছে, তার মানে তার হাত কোনো খালি নেই, সে কোনো হাইড্রোজেনকে ধরতে পারবে না। কিন্তু এই একটা অক্সিজেন হাইড্রোজেনকে ধরতে পারবে। আর দেখো দুইটা হাইড্রোজেন আমি দিয়ে দিলাম। কিন্তু এই যৌগের ক্ষেত্রে দেখো তাকাও তার প্রতিস্থাপনে হাইড্রোজেনের সংখ্যা কয়টা রয়েছে ভাইয়া? একটা। তার মানে আমরা বলতে পারি H3PO2 এর যৌগের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত? 1। অবশ্যই ভাইয়ারা এখন আর কোনো সমস্যা হবে না আশা করি। এই কয়েকটা ছিল এটা এক্সেপশনাল। তাহলে আমরা এসেছি এসিডের তুল্য সংখ্যা পর্যন্ত। এবার আসো, এসিড চলে গেছে, এবার আমরা যাব ধাতু এবং কি অধাতুর ক্ষেত্রে। ধাতু এবং অধাতুর ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে তার সক্রিয় যোজন। মনে রাখো ভাইয়ারা কি বলেছি, একটু মনোযোগ দাও, তার সক্রিয় যোজন। তার সক্রিয় যোজনী। যদি আমি একটা এক্সাম্পল দেখাই তোমাদের সুবিধার জন্য ভাইয়ারা একটু ফোকাস দাও। মনে করো সোডিয়াম, তার তুল্য সংখ্যা 1। ক্যালসিয়াম, তার তুল্য সংখ্যা 2। ম্যাগনেসিয়াম, তার তুল্য সংখ্যা 2। ওকে, কারণ দেখো সোডিয়ামের ক্ষেত্রে তার যোজনী কত? 1। ক্যালসিয়ামের ক্ষেত্রে যোজনী কত? 2। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার যোজনী কত? 2। মনে থাকবে তো ভাইয়া? আশা করি তোমরা এগুলো পারবে। এরপরে আসো ইম্পর্টেন্স একটা পার্ট, অক্সাইডের ক্ষেত্রে। অক্সাইডের ক্ষেত্রে তুল্য সংখ্যা বের করার নিয়মটা হচ্ছে তোমার ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের সংখ্যা। দেখো কি লিখেছি আমি, অক্সাইডের ক্ষেত্রে ক্ষারকীয় অক্সাইড যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে তুল্য সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের সংখ্যা। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো। দেখো আমি যদি এক্সাম্পলটা নিই কয়েকটা, সাপোজ সোডিয়াম কার্বনেট Na2CO3, এই যৌগের ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো এই পার্টটা হচ্ছে কি ক্যাটায়ন আর এই পার্টটা হচ্ছে কি অ্যানায়ন। দেখো আমি বলেছি ক্যাটায়নের কি লিখছি, ক্যাটায়নের চার্জ, তার মানে সোডিয়ামের ক্ষেত্রে আমরা চার্জ কত জানি? অবশ্যই +1। আর এখানে সোডিয়াম কয়টা রয়েছে? দুইটা, তাহলে ক্যাটায়নের চার্জ হচ্ছে 1 আর ক্যাটায়নের সংখ্যা হচ্ছে কত? 2। তার মানে আমরা বলতে পারি অক্সাইডের ক্ষেত্রে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত ভাইয়ারা? অবশ্যই 2। তুমি যদি এরকম দাও FeCl2, তোমরা অবশ্যই জানো
আয়রনের ক্ষেত্রে তার চার্জ কত? এই যৌগের ক্ষেত্রে +2। তাহলে এখানে আয়রন রয়েছে কয়টা? অবশ্যই একটা। তাহলে 1 × 2। তাহলে আমরা লিখতে পারি 2। এরপরে আসো FeCl3। ওকে, এই যৌগের ক্ষেত্রে দেখো আয়রনের তুল্য সংখ্যা কত, মানে চার্জ কত? অবশ্যই +3, কারণ এখানে রয়েছে কত? FeCl3। তার মানে আর এখানে আয়রন রয়েছে কয়টা? একটা। তাহলে ক্যাটায়নের চার্জ হচ্ছে এখানে 3, আর হচ্ছে ক্যাটায়নের সংখ্যা এখানে রয়েছে একটি। তার মানে আমরা বলতে পারি ভাইয়ারা FeCl3 এই যৌগটির ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে কত? 3। আশা করি তোমরা ধাতু অধাতু, ক্ষার, এসিড এবং হচ্ছে অক্সাইড যে যৌগগুলো আছে, যদি কোনো তুল্য সংখ্যা আসে তাহলে ইজিলি করতে পারবো। ওকে ভাইয়ারা, তাহলে তুল্য সংখ্যা এই পর্যন্তই সমাপ্তি ঘটলো।